হ্যালো চ্যাম্পিয়ন্স, ওয়েলকাম টু মাই ক্লাস। দেখতেই পাচ্ছ বোর্ড পুরো ফাঁকা, শুধু লেখা আছে ইংলিশ স্ট্র্যাটেজি। অর্থাৎ সামনে একটা বিশাল পরীক্ষা আসতে চলেছে, দ্যাট ইজ এইচএস। জীবনের আরো একটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষা, বেশ বড় পরীক্ষা, এবং আমাদের হাতে সময় একদমই কম। তাই তো বলতে পারার একটাই সপ্তাহ রয়েছে। এই সপ্তাহটাকে কিভাবে কিভাবে কাজে লাগাবে এবং কি কি স্ট্র্যাটেজি তুমি এক্সাম হলে গিয়ে করবে, সেই সবকিছু নিয়ে কিন্তু থাকবে আজকের ডিসকাশন। ঠিক আছে, তো তোমাকে প্রথমেই বলে থাকি, যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো, ক্লাস ভালো লেগে থাকে, আগের ক্লাসগুলো দেখো, যদি কিছুটা হলেও ইমপ্রুভমেন্ট পাও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ক্লাস ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমার ক্লাসটা কেমন লাগলো এবং ক্লাস থেকে কি কি তুমি আরো ইমপ্রুভমেন্ট করতে পারলে। ওকে, তো চলো আজকে আজকে কিন্তু কোনো রকম পড়াশোনা নয়, আজকে শুধু থাকবে স্ট্র্যাটেজি, ডিসকাশন, এবং তোমার যা প্রবলেম সেটা আমি কিভাবে সলভ করব পরীক্ষায়, সেই সবকিছুই থাকবে আজকের আলোচনায়। ওকে, তোমাদের মাথায় এখন অনেক প্রশ্ন ঘুরছে আমি জানি, কিন্তু দেখো সবকিছু ভুলে যাও। এই যে একটা সপ্তাহ, এই সপ্তাহটাকে কাজে লাগাতে হবে। কোনো দিকে না তাকিয়ে এই সপ্তাহটাকে কাজে লাগানোর জন্যই কিন্তু থাকছে আজকের মেনলি ডিসকাশন। আমাদের প্রোজ থাকে, পোয়েম থাকে, ড্রামা থাকে, এবং তার সাথেও থাকে গ্রামার, রাইটিং এবং আনসিন প্যাসেজ। ঠিক আছে, তো সবকিছুকে ডিল করব, টাইম খুবই কম। তো কিভাবে করব, দেখো আমি তোমাদেরকে বলবো, সবার প্রথমেই কোয়েশ্চেন পেপার পেয়ে আগে ভালো করে কোয়েশ্চেন পেপারটাকে দেখো। কোয়েশ্চেন পেপারটাকে একবার দেখে নাও যে কেমন প্রশ্ন এসছে। ঠিক আছে, যদি কমন পেয়ে যাচ্ছ, যদি দেখতে পাচ্ছ আমি বেশ তো কমন পেয়েছি, প্রোজ থেকে, পোয়েম থেকে, সবকিছু থেকেই কমন পাচ্ছি, তাহলে তো খুবই ভালো লাগবে। আর যদি দেখতে পাচ্ছ না কমন পাইনি, তাহলেও কিন্তু পরীক্ষার হলে ঘাবড়ানো চলবে না। ঠিক আছে, তো কিভাবে কিভাবে সেইগুলোকে ডিল করব, সেগুলো আমি তোমাদেরকে বলছি এক এক করে। দেখো, প্রথমেই কিন্তু হট করে কোয়েশ্চেন পেপার পেয়েই আনসারে যাবে না, ঝাঁপিয়ে পড়বে না আনসার লিখতে। একটু নিজেকে মাইন্ড দিয়ে ট্রাই করবে, চেষ্টা করবে মাথা একদম ঠান্ডা করতে। আর প্রথমেই আমি বারবার বলবো যে ফার্স্ট যে পেপারটা, দ্যাট মাস্ট বি ইয়োর ইমপ্রেশন। ঠিক আছে, ওইখানে কিন্তু তোমার ইমপ্রেশনটা প্রকাশ পাবে। ফার্স্ট পেপার, প্রথম পেজটা, প্রথম 3টে বা 2টো পেজ কিন্তু কখনোই কাটাকুটি করবে না। আনসার লিখলে ভালো লাগলো না, কেটে দিলাম, আবার পরের পেজে চলে গেলাম, এইটা কিন্তু করবে না। ঠিক আছে, তো প্রথম যে 2টো পেজ বা 3টে পেজ, সেটা কিন্তু, বা প্রথম আনসারটা তুমি কিন্তু বেশ জোরদার লিখবে এবং ভালো আনসার লেখার ট্রাই করবে, যাতে করে প্রথমের দিকে ইমপ্রেশনটা খুব ভালো থাকে কিন্তু এক্সামিনারের। ঠিক আছে, আমি তোমাদেরকে বলবো কোয়েশ্চেন পেপার পেয়ে প্রথমে তুমি ট্রাই করো প্রোজ বা পোয়েম থেকে আনসার করার। প্রোজ অথবা পোয়েম থেকে কিন্তু আনসার করার ট্রাই করবে। ঠিক আছে, আমি বলবো পোয়েমে তুমি যেও না, আগে তুমি প্রোজে চলে আসো। তো প্রোজের আনসার গুলো সলভ করো, দেন কামস টু পোয়েম, তারপরে তুমি পোয়েমের আনসার ধরো, অ্যান্ড ফাইনালি কামস টু ড্রামা, অ্যান্ড তারপরে ড্রামার অ্যান্সার ধরো। ঠিক আছে, বুঝতে পারছো? কিন্তু এটা কখনোই করবে না প্রোজ থেকে 2টো অ্যাটেন্ড করতে হয়, ম্যাডাম আমি কি একটা প্রোজ করবো তারপরে একটা পোয়েম। আমি বলবো করতে পারো, বাট এতে না এক্সামিনারের একটু মানে ডিস্টার্ব হয়ে যায়, বুঝতে পারলে? তো তুমি যদি প্রোজ ধরো, তুমি, আমি মনে করবো প্রোজের 2টো কোয়েশ্চেন করে নাও। দেন তুমি যদি পোয়েম ধরো, তুমি পোয়েমের 2টো কোয়েশ্চেন করে নাও, দেন কামস টু ড্রামা। ঠিক আছে, তুমি একটা প্রোজ করলে, একটা পোয়েম করলে, আবার একটা ড্রামা করলে, আবার প্রোজে ফিরে এলে, এটা কিন্তু করতে যেও না। যেটা ধরবে সেই স্পেসিফিক টপিকটাকে কমপ্লিট করো, দেন গো টু দ্য নেক্সট ওয়ান। ওকে, ক্লিয়ার? তারপরে আফটার ড্রামা আমি কখনোই সাজেস্ট করবো না আনসিন ধরো। আনসিন কিন্তু করতে যাবে না, আনসিন কিন্তু একদমই করতে যাবে না ড্রামা হয়ে গেলে। আনসিনটা ট্রাই করো এন্ডের দিকে করার। তাই জন্য আনসিনের জায়গায় তোমরা এখানে কি করবে, তোমরা এখানে করবে গ্রামার। আগে তোমরা ট্রাই করো গ্রামার, দেন কামস টু রাইটিং, তারপরে তোমরা রাইটিং করো, অ্যান্ড ফাইনালি কামস টু আনসিন প্যাসেজ, তারপরে আসো আনসিন প্যাসেজ। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে সলভ করছি দেখে নাও। প্রথমে কিন্তু প্রোজ বা পোয়েম থেকে আনসার সলভ করলে, দেন কামস টু ড্রামা, ড্রামাতে এলে একটা এদিকে একটা ওদিকে, এইভাবে কিন্তু হ্যাপাজার্ডলি আনসার করবে না। আগে প্রোজ করো, দেন পোয়েম, দেন ড্রামা। আনসিনকে আমি বলবো, যেহেতু আনসিনটা একটা পড়ার সাবজেক্ট, মানে পুরোটা পড়ে নিয়ে তোমাকে আনসার করতে হবে, তাই জন্য আনসিনটাকে একদম এন্ডে ট্রাই করো। ঠিক আছে, এন্ডে করো, গ্রামার গুলো করে নাও ঝটঝট করে, অ্যান্ড দেন গো ফর ইয়োর রাইটিং। রাইটিং একটাই করতে হচ্ছে, সুতরাং রাইটিংটা করে নাও গ্রামারের পরে, অ্যান্ড এন্ডে তুমি করো আনসিনটা। আনসিনটা কিন্তু এন্ডে করো। ঠিক আছে, বুঝতে পেরেছো? আর সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে কোনোদিন খাতার মধ্যে কিন্তু কাটাকুটি করবে না। একটা আনসার লিখলে ভালো লাগছে না, তোমার যদি মনে হয় কাটবে, তুমি এরকম একটা দাগ দিয়ে কেটে দেবে। ঠিক আছে, বাট সেটা যেন প্রথমের দিকে না হয়, মানে এই কাটাকুটির ব্যাপারটা যেন প্রথমের দিকে, খাতার একদম ফার্স্টে বা ফার্স্ট 2টো কোয়েশ্চেনের মধ্যে, এগুলো যেন না হয়। ঠিক আছে, প্রথম দিকে সেই অ্যান্সার গুলো অ্যাটেন্ড করার ট্রাই করবে যেগুলো তুমি খুব ভালো করে লিখতে পারবে। হ্যাঁ, এই জিনিসগুলো মাথায় রাখো। আর একটা কথা তোমাদেরকে বলবো, লেখার মধ্যে যখন তুমি লিখছো, সেটা প্রোজ হোক, পোয়েম হোক, ড্রামা হোক, ঠিক আছে, তুমি ট্রাই করবে না কিছু কোটেশন ইউজ করতে। তাতে কি হবে না, তাতে এক্সামিনার বুঝবে তুমি শুধু গতানুগতিক ভাবে মুখস্থ করে যাওনি আনসারটা, তুমি বইটাও ভালো করে পড়েছো। তাই জন্য আমি সবসময় সাজেস্ট করি আমার চ্যাম্পিয়ন্সদের যে তোমরা অলওয়েজ কোটেশন ইউজ করো রাইটিং এর মধ্যে, যাতে করে তোমার লেখাও এনহ্যান্স হয় এবং এক্সামিনারও বুঝতে পারে যে তুমি কিন্তু বইটাও পড়েছো।
ঠিক আছে, নোটসের সাথে সাথে। তো নিজের রাইটিং এর মধ্যে কিছু কিছু কোটেশন মাথায় নিয়ে যাবে, রেডি করে নিয়ে যাবে, যে কোটেশন গুলো আমি নিজের লেখার মধ্যে ইউজ করব। ঠিক আছে, পোয়েমের নাম, পোয়েটের নাম অবশ্যই ইউজ করবে। পোয়েমের নামকে সিঙ্গেল ইনভার্টেডের মধ্যে রাখবে, কিন্তু পোয়েটের নাম বা রাইটারের নামকে কোনো ইনভার্টেড লেখার দরকার নেই, কোনো আন্ডারলাইনও করবে না। ঠিক আছে, তো এই মোটামুটি যা বললাম স্ট্র্যাটেজি, এই জিনিসটা তুমি মেনে চলো, আশা করছি ইংলিশের এক্সাম খুবই ভালো হবে। দেখো আমাদের মাথায় যেহেতু সামনে এক্সাম, এবং মাথায় অনেক রকমের টেনশন আমাদের মাথায় চলে, বাড়িরও প্রেশার থাকে, বাবা মার মানে এরকমই একটা প্রেশার থাকে, ভালো রেজাল্ট করতে হবে। আর আমাদেরও প্রেশার থাকে কি, যে রেজাল্ট ভালো না হলে ভালো করে আমি কোনো কলেজে চান্স পাবো না, আর কলেজে যদি চান্স না পাই, বুঝতেই পারছো কম্পিটিশনের বাজার, তাই জন্য চান্স না পেলে আমি অনার্সও পাবো না। তো সেই একটা মাথায় টেনশন আমাদের সবসময় চলছে, তাই না? তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, এই যে একটা সপ্তাহ রয়েছে হাতে, এই সপ্তাহটায় টেনশন লেস থাকো একদম। তার জন্য তুমি সকালবেলা উঠে একবার করে যোগা করে নিতে পারো, তুমি মেডিটেট করতে পারো নিজেকে শান্ত করার জন্য, কিন্তু এই এত টেনশন নিয়ে পরীক্ষার হলে কিন্তু যাবে না। ঠিক আছে, আর এই যে একটা সপ্তাহ, এই একটা সপ্তাহ একটা রুটিন করে নাও, যে প্রত্যেকটা সাবজেক্ট আমি পড়বো, এবং প্রত্যেকটা সাবজেক্ট রেগুলার বেসিসে এই একটা সপ্তাহকে আমি বুঝে নিয়ে পড়বো। কিভাবে পড়বো? একটা ঘন্টা আমি সাপোজ বেঙ্গলি পড়লাম, আমার একটা ঘন্টা আমি ইংলিশ পড়লাম, একটা ঘন্টা আমি হিস্ট্রি পড়লাম। তো এইভাবে নিজে নিজে আলাদা করে রুটিন বানিয়ে নাও। ঠিক আছে, এই একটা সপ্তাহকে কাজে লাগাও। অবশ্যই নিজের জন্য টাইম রাখবে, যে 2 ঘন্টা আমি খাওয়া দাওয়া, মানে 2 ঘন্টার মধ্যে আমার একটু ঘুমও দরকার। তো সেই জায়গাটা নিজের মতো করে একটা রুটিন সেট করে নাও। ঠিক আছে, এই একটা সপ্তাহ। তারপরে তারপরে আফটার দিস এক্সাম, মানে এক্সাম তুমি যখন এক্সাম দিতে যাচ্ছ, যখন যে এক্সাম, অফকোর্স সেই এক্সামের ক্লাস সাবজেক্ট তো তুমি পড়বেই, কিন্তু এক্সাম হলে গিয়ে একদম মাথা শান্ত রাখো এবং খুব ভালো করে এক্সাম দাও। আমাকে পরে কি করতে হবে, এক্সাম হলে বসে যেন এটা মাথায় না আসে যে আমার যদি রেজাল্ট খারাপ হয়ে যায়, নেগেটিভ ভাববে না। রেজাল্ট খারাপ হয়ে যায়, আমি যদি কমন না পাই, বা আমি যদি মার্কস কমে যায়, আমি কিভাবে ভর্তি হব, কিভাবে আমি অ্যাডমিট পাবো অন্য ভালো কলেজে, এইসব নিয়ে কিন্তু কোনো টেনশন মাথায় নিয়ে কিন্তু এক্সাম দিতে যাবে না। ঠিক আছে, একদম টেনশন ফ্রি হয়ে যাও। জাস্ট এই একটা সপ্তাহকে কাজে লাগাও, নিজের মতো রুটিন করো, নিজেকে মেডিটেট করো। ঠিক আছে, ভোরবেলা ওঠো, একটু টাইম নাও, নিজের জন্য কেয়ার করো, এবং তার সাথে প্রত্যেকটা সাবজেক্টকে আলাদা আলাদা টাইম দাও। যে সাবজেক্টটা তোমার একটু ঢিলা, একটু তুমি কম মানে রেডি আছে, সেটাকে একটু বেশি টাইম দাও, ইজিলি তোমরা কিন্তু সলভ করতে পারবে। ঠিক আছে, তো এই ছিল মোদ্দা কথা আজকের স্ট্র্যাটেজি, পরীক্ষায় কিভাবে তোমরা যাবে সবকিছু টেনশন লেস হয়ে। এবং আমি এটাই বলবো অ্যাট দ্য এন্ড, যে এক্সাম দিতে যাও, কে কি করছে কোনো দিকে না তাকিয়ে শুধুমাত্র নিজের বেস্টটুকু দিও। অর্থাৎ তুমি যা পড়ে গেছো দ্যাট ইজ দ্য বেস্ট, এবং সেটাই আমি পরীক্ষার হলে খাতায় লিখবো। এই মেন্টালিটি নিয়েই কিন্তু পরীক্ষায় যেও। ঠিক আছে, আমি সকলকেই বলছি, আমার এইচএস অ্যাসপিরেন্টস প্রত্যেক চ্যাম্পিয়ন্সকে বলছি, অল দ্য ভেরি বেস্ট। সকলে খুব ভালো করে এক্সাম দিও, এবং এক্সামের পর অবশ্যই জানিও তোমরা কতটা আমার ক্লাস থেকে ইমপ্রুভ পেলে, কতটা তোমাদের হেল্প হলো, সেটা কিন্তু অবশ্যই জানিও। সকলে খুব ভালো থেকো, পড়াশোনা করতে থেকো, এবং ফাটিয়ে এক্সাম দাও। অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ, টাটা।